স্বাগতাই পরিবার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। বিশেষ তাৎপর্য রাখে প্রত্যেকদিন হাল্লা বলে অনুষ্ঠানে। আজকে হাল্লা বল অনুষ্ঠান যখন শুরু করছি তখন একটা কথা খুব মনে পড়ছে, কারণ মনে পড়ার কথা বলতে আমরা বারবার বিরোধী পরিষদ তাদের কণ্ঠ সেটাকে প্রাধান্য দিই। এই কারণে প্রাধান্য দিই, এর আগে যখন শাসকের পক্ষে ছিল তৃণমূল কংগ্রেস, বিরোধী পক্ষে ছিল বিজেপি, তখন আমরা বারবার এই প্রশ্নটা তুলতাম যে বিরোধী পক্ষ যা অভিযোগ করে গণতন্ত্রের জন্য সেই অভিযোগগুলো সেটা খুব গুরুত্ব পায়। মানে যদি অভিযোগ থেকে থাকে তাহলে সেটাকে সংশোধন করা সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। তো সেখানে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠটা গণতন্ত্রে আরো ভিত মজবুত করে দেয়। যা ভুলভ্রান্তি সেগুলোকে শুধরানোর জায়গা রয়েছে। তাই সেই কথাটা যখন আগেও বলতাম আমরা আজকেও বলছি, কিন্তু আজকে যখন বলছি কথাটা যে যখন বিরোধী কণ্ঠ খুব দরকার, মানে বিরোধী কণ্ঠের এই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন সরকার তো পথ চলা শুরু করেছে। তো নতুন সরকার এটা আহ্বানও করেছে যে আমি নই আমরা, যে নীতি তারা প্রণয়ন করেছেন আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শুনেছি। যখন বাংলাতে বাঁচাতে রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দল তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন এক হয়ে আমাদেরকে একসঙ্গে পশ্চিমবাংলাকে গুরুত্ব সহকারে আগামী পথ অতিক্রম করতে হবে। বাংলায় নবজাগরণ তার হাত ধরে আসবে কিনা এটা একটা প্রশ্নের জায়গা থাকতে পারে, কিন্তু ঠিক এই জায়গায় যখন হার জিত দলে থাকবেই, একটা পক্ষ জিতবে আর একটা পক্ষ হারবে, তার মানে তো এই নয় যে তারা অনুষ্ঠানে আশাই ছেড়ে দেবেন। এটা বলতে হচ্ছে আমাকে, কারণ আজকে আমরা যখন প্যানেল অনুষ্ঠান করব তখন তৃণমূল কংগ্রেসের কাউকে আপনারা পাবেন না, কারণ তারা আজকের দিনে অনুপস্থিত। তারা বলছেন তারা আজকে মিটিং করছেন, তারা ব্যস্ত। তারা তাদের যে পরাজয়, এই শোচনীয় হারের কারণ সেটাকে বিশ্লেষণ করাটা এই মুহূর্তে খুব দরকার। আজকের এই অনুষ্ঠানে তারা অনুপস্থিত। তো যাই হোক, আমরা বারবার যে কথা বলে থাকি আজকেও সেই কথা বলবো। নতুন সরকার তার পথ চলা শুরু করেছে টিম গেম নীতি নিয়ে। সিএম শুভেন্দু অধিকারী তিনি বারবার বাংলাকে রাজনৈতিক সাংস্কৃতিক যে নতুন ধারার সূচনার জায়গায় নিয়ে যাবেন সেই বার্তা তিনি দিয়েছেন। সর্বদলীয় ঐক্যের এই ডাক, একই সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধানগুলিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা মিলেমিশে আগামী সময় সেটা বাকবিতণ্ডা হোক যাই হোক, কিন্তু আখেরে দাঁড়িয়ে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, এই যে জায়গা, এটা হচ্ছে গুড গভর্নেন্সের পথ। সেই গুড গভর্নেন্স সেটা আগামী সময় যে পথ চলবে তার বার্তা অলরেডি আমরা পেয়ে গিয়েছি। কিন্তু বিরোধী ঐক্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল যদি অনুপস্থিত থেকে যায় একটা অনুষ্ঠানে, তাহলে প্রশ্ন উঠে যায় যে তাদের মনে তাহলে কি চলছে। তারা কি আদৌ মানুষের সঙ্গে ছিলেন? আদৌ কি মানুষের সঙ্গে থাকতে পারবেন, নাকি শুধুমাত্র ওই লোভ, চেয়ার, সেই চেয়ারে আমাকে বসতে হবে? তো এটা তো অবশ্যই একটা বড় প্রশ্নের জায়গা। তাই আজকে আমি আবারও প্রথমে একেবারে এই প্রশ্নের জায়গাটা রাখলাম, কিন্তু আজ যে প্রসঙ্গ আলোচনা করব ডেফিনেটলি তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিম বাংলা, তাকে আগামী সময়, কারণ শেষ যে 15 বছর তাতে শিল্পে যে খরা, ছোট হোক বড় হোক মাঝারি হোক, কিচ্ছু আসেনি, কিচ্ছু হয়নি। তাই আগামী সময় এই শিল্পকে আনতে গেলে পরে কি কি করতে হবে তার পথ আজকে বাতলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আজ কোন কোন জায়গায় খামতি রয়েছে সেগুলোকে কোন ওয়ে আউট করতে হবে, কিভাবে মুভ করতে হবে, সেখানে শিল্প মহলে বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আজকে সেই বার্তা দিয়ে আপনাদের সামনে শুরু করব। ডেফিনেটলি আজকে আলোচনার প্রসঙ্গ যেমন এটা থাকছে, আজ এটাও থাকছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তার গ্রেপ্তারি এবং তার 10 দিনের ইডি হেফাজত। আরো অনেক কিছু রয়েছে। তৃণমূলের যারা ছোটখাটো কর্মচারীরা রয়েছে, বা আমি নেতাই বলি, তাদের ঘরের ভেতরে যে আলিশান এমন কিছু কোঠর থাকতে পারে যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে পুলিশের বা আম পাবলিকের। যদিও এটা আজকের ঘটনা নয়, আগে টাকা পয়সার ঘটনা আমরা দেখেছি, একের পর এক টাকা উদ্ধার হয়েছে। তো যাই হোক, আজকে এমন কিছু জিনিস আমরা দেখলাম সেটা দেখে আমাদের আবার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আলোচনায় সেটাও আনবো আমরা। তো শুরুটা করি ডেফিনেটলি শ্রমিক ভট্টাচার্য, তার বার্তা, তার প্রথম বার্তা শিল্প নিয়ে কি বলছেন তিনি, শুনুন। অনেকের বিষয়ে ধারণা আছে কিনা আমার জানা নেই। আমিও স্তম্ভিত হয়ে গেছিলাম প্রথমে শুনে, পরে খোঁজ নিয়ে দেখলাম খুবই কিছু নেই। শিবুরের নাম শুনেছেন, জমি নিয়ে এত শিবুর, শিবুরে যে ইনভিটেশন ময়না তৈরি করে ওরা ভেতরের গ্রামগুলো, তাদের ইয়ারলি টার্ন ওভার হচ্ছে 2,500 কোটি টাকা। সেখানে আমরা কোনো হাব তৈরি করতে পারি। টেক্সটাইলে মানে আমরা
এটাই একটা আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট দ্য ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, the government they don't have any comprehensive land policy। আমাদের রাজ্যে বর্গা অপারেশন হয়েছিল, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% of the land is owned by the small farmers। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। কিন্তু আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনো রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে, কোনো জমির প্রতিবন্ধকতা নেই। আমাদের নতুন ল্যান্ড পলিসি আমরা নিয়ে আসবো। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নেই, তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে। বার্তা শোনালাম, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়, তার উপর জোর দিয়ে তিনি বলছেন যে অতীতে রাজ্য সরকার আর শাসক দলের মধ্যে একটা সূক্ষ্ম রেখা ছিল যা গত 15 বছরে মুছে গিয়েছিল। সরকার আর দল এক হয়ে গিয়েছিল। আমরা সেই রেখাটিকে আরও চওড়া করব। এটা কোনো বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রশাসনের কাজে দল কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। বিনিয়োগকারীরা তাদেরকে আশ্বস্ত তিনি এভাবে করেছেন। আরও অনেকগুলো বার্তার মধ্যে এই বার্তাটা অত্যন্ত গুরুত্ব থাকে। ফলত সরকারের এই পথ চলায় শিল্প, যার উপর প্রথম জায়গা, আমি এর পরবর্তীতে আরও একটা বক্তব্য শোনাবো যে সিউড় দেখে ভয় পেয়ে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, এই প্রসঙ্গটাও আজকে উত্থাপন করেছেন। তবে শিল্প আজকে করতে হবে, শিল্পকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই কাটমানি সংস্কৃতি, তোলাবাজি সংস্কৃতি, এগুলোকে বন্ধ করে শিল্পকে আনতে হবে। তার জন্য যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাদেরকে আহ্বান করছেন। কতটা গুরুত্ব রাখে, কতটা প্রাসঙ্গিক, একেবারে শুরুর পথ চলাতে দ্বিতীয় দিন কার্যত তাতে এই বড় বড় বিষয়গুলো সামনে আসছে। চলুন আজকে অনুষ্ঠান শুরু করবো। যারা আজকে আমাদের এই প্যানেলে অংশগ্রহণ করছেন, অনুষ্ঠানে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। মণিকাঞ্চন দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুজিত পাটোয়ারি। সুজিত বাবুকে স্বাগত। আমাদের সঙ্গে দূরাবাস থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ দা, আপনাকেও স্বাগত জানাই। আমি অমিতাভ দা আপনাকে দিয়ে শুরু করি, কারণ রাজনৈতিকগত দিক থেকে হয়তো আজকের এই দিনটা খুব গুরুত্ব রাখে। মানে আজকের তো দিন নয়, নতুন গভর্নমেন্ট তারা সামনে এসে যে বার্তাগুলো দিচ্ছেন, যে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী লাগাতার বা নিরন্তরভাবে বলে গিয়েছেন যে আমরা একসঙ্গে কাজ করব, তাহলেই পশ্চিমবাংলার উন্নতি হবে। তার মধ্যে শিল্প নিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য তিনি তার রূপরেখাটাকে করে দিলেন। কতটা তাৎপর্য রাখছে আগামী সময়টা পথ চলবে সরকার, তার প্রথম এই বার্তাগুলো কিভাবে দেখছেন? সরকার যখন পূর্ববর্তী একটা দীর্ঘ সময়ের রেজিম বা শাসনকালকে পার করে নির্বাচিত হয়ে আসে জনাদেশ নিয়ে, তখন নিঃসন্দেহে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন আদায় করেছে, সেই প্রতিশ্রুতি রূপায়ণের ক্ষেত্রে একটা রূপরেখা তৈরির প্রশ্ন সামনে আসে বইকি। এবং এটা খুব ইতিবাচক যে বর্তমান সরকার, নবনির্বাচিত সরকার, তা জনমহলে সকলকে অবগত করেই সেই নীতি নিচ্ছেন। অর্থাৎ তারা শিল্পায়নের জন্য কোন পথে হাঁটবেন, বাংলার বিকল্প কর্মসংস্থানের জন্য, বাংলার সাধারণ কর্মচারী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের জন্য তারা কি নীতি নেবেন, এই সমস্ত তারা সমগ্র জনমণ্ডলীকে জানিয়ে পদক্ষেপ করার দিকে যাচ্ছেন। এটা একটি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বলে আমি মনে করি এবং সুশাসনের একটা অন্যতম বৈশিষ্ট্য বলে আমি বিশ্বাস করি। এটাও ঘটনা। একই সঙ্গে শিল্পায়নের আগে দরকার হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সুষ্ঠু ল্যান্ড ব্যাংক তৈরি করা। আমি শ্রমিক বাবুকে, যদি আমার বার্তা কোনোভাবে তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যদি বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গের ল্যান্ড ব্যাংক তৈরি করবার কাজটা শুরু হোক। পূর্ববর্তী সরকারের আমলে ছোট থেকে ক্ষুদ্র স্তরের নেতারা যে পরিমাণে জমি হাতিয়েছেন, সরকারি জমি দখল করেছেন, বাগিচার জমি দখল করেছেন, আদিবাসীদের জমি দখল করেছেন, পাট্টায় পাওয়া জমি দখল করে বসেছেন। অর্থাৎ তার আগে যে বাম সরকার যেভাবে ল্যান্ড সিলিং করে দিয়ে বর্গা চাষ বন্ধ করবার জন্য সমস্ত মানুষের হাতে, বর্গাদারদের হাতে জমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই যে পথ ধরে বাংলায় কৃষির একটা ভিত্তি তৈরি হয়েছিল,
আমরা কিন্তু তৃণমূলের 15 বছরে দেখেছি আবার একটা নতুন জোরদার শ্রেণী, জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছে, যারা এই চাষিদের হাত থেকে জমিগুলো কেড়ে নিয়েছে, নিজেদের দখলে নিয়ে নিয়েছে, কখনো রাজনৈতিক ঝান্ডা লাগিয়ে, কখনো বাহুবলী শক্তির ব্যবহার করে, কখনো ভেড়িতে জল ঢুকিয়ে দিয়েছে, সমুদ্রের নোনা জল। এইভাবে কিন্তু সাধারণ গরিব মানুষের হাতের যে জমি সেগুলো হাতছাড়া হয়ে গেছে। একই সঙ্গে আরো একটা দিক হচ্ছে এই যে তাদের হাতে যে পরিমাণ জমি কেন্দ্রিক ভবন ঘটেছে, তার ভেতরে সরকারি জমিও রয়েছে। যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে তার জমি দখল করে সেইখানে চলছে একরকমের তামাশা। ফলে এইগুলোর আগে ম্যাপিং হওয়া দরকার। সরকারি জমি যাতে সরকারি হিসেব নিকেশে স্পষ্টভাবে তার আওতাতে থাকে সেটা সুনিশ্চিত করা প্রথমত প্রয়োজন। শিল্পের জন্য প্রয়োজনীয় জমির এলাকা তার যথাযথ মার্কিং হওয়া প্রয়োজন, এবং একই সঙ্গে এই যে স্কুল কলেজের চাকরির জন্য স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের চাকরি পাওয়ার জন্য যে দুস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা বাধ্য হয়েছেন তাদের পৈতৃক জমি বিক্রি করে টাকাগুলো তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে, সেই জমিগুলোর সরকারিভাবে পুনরুদ্ধার হওয়া অত্যন্ত দরকারি। যদি সেইগুলো হয়, সমাজে আস্থা ফিরবে সরকারের উপরে মানুষের, এবং শিল্পায়নের পথে মানুষের আরো বেশি ইতিবাচক মনোভাব এবং অংশগ্রহণ করে উঠবে। খুব গুরুত্বপূর্ণ। অমিতাভদার সঙ্গে থাকুন, আমি মণিকাঞ্চনদার কাছে আসি। আমি জানি না আমরা 15 বছরে বিগত 15 ইয়ার্সে কতটা পিছিয়ে গেলাম, মানে যেটা অমিতাভদা বললেন যে এইগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন, কতটা সহজ হবে আমরা জানি না, কিন্তু এগুলোকে রিফর্ম করে আগামী সময় আরও এগোনোটাতে আরও কতগুলো বছর প্রয়োজন। কিন্তু মণিকাঞ্চনদা, আমরা যে পিছিয়ে গেলাম, এটা থেকে বেরোতে পারাটা কতটা চ্যালেঞ্জিং জায়গা এই মুহূর্তে বিজেপির কাছে, যে দায়িত্বটা এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য বললেন? আমি প্রথম কথা বলি যে মানসিকতার পরিবর্তন করতে হবে। কাঞ্জিলালবাবু ভালো বলেছেন, কিন্তু তার সঙ্গে কি বললেন যে একটা জমিদার শ্রেণী তৈরি হয়েছে, মানে সেই একটা কমিউনিস্ট থিঙ্কিং থেকে আমরা বেরোতে পারছি না। আচ্ছা, যেন কেউ কারো কাছে আমি বলছি না যারা এই 15 বছরে জমিদার হয়েছে তাদের কথা, আচ্ছা, কিন্তু যাদের জমি, যারা বড় লোক, যাদের কাছে 50 বিঘা জমি আছে, তারা কি অন্যায়টা করেছে? তারা একটা অন্যায়টা কি করেছে? আমরা দেখেছি যখন এইখানে 70 দশকে সিপিএম সরকার এলো, তখন এই জমিদার জোতদারের নামে বড় বড় পুকুরগুলোকে বিষ খেলে মেরে দিয়েছে। এই যে আমাদের চিন্তাধারা, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। কাঞ্জিলালবাবু একটা শুনে রাখুন, ক্যাপিটালিজম বলে শুধুমাত্র আমার চাই, আমার চাই, আরও চাই। কমিউনিজম বলে কমিউনিজম বলে যে এই গরিবদের কেন দেওয়া হচ্ছে না, এর জন্য বড় লোকদের বাড়িটা ভেঙে দাও। আর আমরা বলছি কারো 10 তলা বিল্ডিং আছে তাকেও রাখো, যে টালির ঘরে আছে 10 তলার উপরে 11 তলা করে তাকে ওখানে তুলে নিয়ে যাও, তুমিও থাকো আমিও থাকি। এটা হচ্ছে একাত্ম মানব দর্শন। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। কথায় কথায় গালি দেবেন শিল্পপতিদের, আর বলবেন শিল্প কেন আসছে না, শিল্প কেন আসছে না। কোনো রাজনীতি দল কোনো একটা মুড়িওয়ালা শিয়ালদা স্টেশনে মুড়ি বিক্রি করছিল, আর তাকে গিয়ে বলে চলো তোমারা কাম নেই है तुमको इंडस्ट्रियलिस्ट बना देते, ऐसा नहीं होता है। ধীরে ধীরে জেনারেশন বাই জেনারেশন একজন শিল্পপতি তৈরি হয়। সুতরাং কথায় কথায় তাদের গালি দেওয়া, এই যে বলছে জমিদার শ্রেণী তৈরি হচ্ছে, আরে জমিদার শ্রেণী তো ছিলই আগে। এই চিন্তাধারা, এই মানসিকতাই কিন্তু টিএমসি পালন করেছে। আমি কিন্তু মানসিকতার পরিবর্তন করতে বলছি। আমি 15 বছরে যে জমিদার তৈরি হয়েছে তার নয়, কিন্তু যার 50 বিঘা জমি আছে সে শ্রেণী শত্রু, সে সমাজের শত্রু, তাকে সরিয়ে দাও। এই চিন্তাধারা থেকে কিন্তু আমাদের আগে বেরোতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলছি, যেটা আমাদের শ্রমিকদাও বলেছেন, যে মানসিকতার পরিবর্তন। আমি দুটো এক্সাম্পল এখানে দেব। প্রথম এক্সাম্পল, আমার নিজের ব্যক্তিগত ব্যবসার কারণে হিমাচল প্রদেশে বাড্ডি একটি জেলা আছে, ওখানে যেতে হয়। ওখানে স্পেশাল ইকোনমিক জোন বানানো আছে। এবার ওখানে স্পেশাল ইকোনমিক জোনে আমরা এখানে দেখেছি সিঙ্গুরের ক্ষেত্রে জমি নিয়ে নিয়েছে, বাকিদের সব সরিয়ে দিয়েছে। কিন্তু ওখানে জমি নিয়েছে একটা ইনকামের জায়গা, মানে পয়সা সেখানকার লোকদের কাছে এসেছে। সেখানকার লোকেরা প্রত্যেকেই জমির সাথে রেশিও করে, কেউ 4 কাঠা, কেউ 8 কাঠা, কেউ 10 কাঠা জমি সে রেখেছে তার বাড়ি তৈরি করার জন্য, সে থাকার জন্য। তাকে সে তাড়িয়ে দেয়নি সেখান থেকে, সে এখানে বাড়ি তৈরি করেছে। 2 নম্বর ইনকাম। 3 নম্বরে কি করেছে, সেই বাড়িটা কেন করেছে? কারণ অতগুলো কারখানা তৈরি হবে, একটা ওয়ার্ক ফোর্স আসবে, বাইরে থেকে আসবে। সেই ওয়ার্ক ফোর্সে থাকার জন্য সে ওই বাড়িটা তৈরি করেছে, যাতে ওখানে ভাড়া দেওয়া হয়। 3 নম্বর ইনকাম। ওই ভাড়ার এই শর্তে দেবে ভাড়া যে ওই প্রত্যেকটা বাড়ির নিচে মুদি দোকান আছে, যে আমার মুদি দোকানে মুদি সদাই খেতে হবে। 4 নম্বর ইনকাম। 5 নম্বর, ওরা যে টাকাটা পেয়েছে জমি বিক্রি করে, সেই টাকাটাকে ব্যাংকে রাখিনি,
সেই টাকাটা দিয়ে কেউ 2টো ট্রাক, কেউ 3টে ট্রাক, যার যেমন জমি ছিল সে সেরকম পয়সা পেয়েছে, সে এক একটা করে ট্রাক কিনে ওদের লোকাল একটা ট্রান্সপোর্ট এজেন্সি বানিয়েছে, সেখানে তারা ট্রাক খাটে। 5 নম্বর ইনকাম। 6 নম্বর ইনকাম, প্রত্যেকেই গিয়ে বলেছে আমার ছেলের একটা কাজের ব্যবস্থা করে দাও, কোনো জোর জুলুম নেই। আমার যেমন শিক্ষাগত যোগ্যতা, সেটা একদম কাউকে যেতে হবে না। ফোনে যদি কারো হিমাচল প্রদেশে বাড্ডি বলে একটা স্পেশাল ইকোনমিক জোন অটলজির সময় বানানো হয়েছিল, সেখানে খোঁজ নিন, এই একটা ইনকাম। স্মার্ট ওয়ে অফ থিংকিং, মানে হ্যাঁ, আমার কথা হচ্ছে যেটাকে আমরা ইংলিশে এন্টারপ্রেনারশিপ বলি, নতুন চিন্তাধারা নিয়ে আনতে হবে। 1 নম্বর পার্ট। একটা হিমাচল প্রদেশে, গুজরাটে কি করেছে, গুজরাটে আমি বোঝানোর জন্য বলছি, আপনার কাছে 100 বিঘা জমি নেওয়া হয়েছে, 100 বিঘা জমির 60 বিঘা জমিতে কারখানা তৈরি হয়েছে, পড়ে রইল 40 বিঘা, মানে 40%। এই 40 বিঘা জমির 20 বিঘা জমিতে 20%-এ আপনার রাস্তাঘাট সব তৈরি হয়েছে, বাকি পড়ে রইল 20%। এই 10% জমিতে আপনার ওই বড় বড় রেস্তোরাঁ তৈরি করেছে। আর যে 10%, এখন দেখুন, যেটা বাঞ্জার জমি ছিল, যেখানে লোক যেত না, সেখানে কারখানা, রেস্তোরাঁ, ভালো রাস্তা হওয়ার ফলে ওই যে 10% রাস্তা, মানে 10 বিঘা জমি পড়ে রইল, ওই 10 বিঘা জমির দাম কিন্তু ওই 90 বিঘা জমির সমান হয়ে গেল। মণিকাঞ্চন দা, পর্যটনের এত বড় গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরেও আমরা এতটা ভাবে পিছিয়ে গেলাম, এতটা বাজে কারণ আমরা করতে পারলাম না। আমি বলছি দু কারণ, এই যে ক্যাপিটাল, এই যে কমিউনিস্ট চিন্তাধারা, যে জমিদার হয়েছে ওকে মেরে ফেল, এই চিন্তাধারা থেকে আগে বেরোতে হবে। আমরা ডেফিনেটলি আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাবো, কারণ সুজিত দাও রয়েছেন, তার কাছে আসবো। তবে এটা কিন্তু খুব গুরুত্ব রাখছে, কারণ আমরা পশ্চিমবঙ্গ থেকে বহু অংশে প্রত্যেকে বেরিয়ে চলে গিয়েছেন, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছেন, অনেক কোম্পানি তাদের হেড অফিস তারা নিয়ে গিয়েছেন বাইরের রাজ্যে। সুমিত ভট্টাচার্য বলছেন সিঙ্গুর নিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছেন, সিঙ্গুরের অনেক মানুষ নাকি গয়নার তৈরির কাজে যুক্ত হয়ে গিয়েছেন। আমি আসছি, এটা আলোচনার প্রসঙ্গে আমি তুলবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবার পর সঙ্গে থাকুন। ততক্ষণ ফিরে এলাম বিরতির পর। আমি সুজিত পটওয়ারি রয়েছেন, কংগ্রেস মুখপাত্র, তার কাছেও আসবো। তবে একটা বিষয়, মানে বাংলার নবজাগরণ কি ঐক্যের পথ ধরেই আসবে কিনা, এই প্রশ্নটাই প্রথমে রেখেছিলাম। ডেফিনেটলি আজকের আলোচনার মধ্যে আমি সুজিত দাও রয়েছেন, কারণ যেহেতু কংগ্রেসের তরফ থেকে, তো কতটা তারা সহযোগিতা করবেন, আগামী সময় বিধানসভা চলবে, বিধানসভার অল ইন্ডিয়া কি চলবে, সেগুলো তো ডেফিনেটলি রয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা গতকালও ইনফ্যাক্ট ধাপার একটা খবর দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকবে, যে কিভাবে জমি হাঙর তারা জমি নিয়ে নিচ্ছেন, যা দাম দেওয়ার কথা বলেছিলেন তা তো দেয়নি, তার হাফ দিচ্ছেন। ইনফ্যাক্ট তৃণমূলের লোকজনদেরকে এখানে ঢুকিয়েছেন, জমি দিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। এটা ধাপা থেকে গতকাল আমরা এই খবর সামনে আপনাদের নিয়েছিলাম। মানে এটা হচ্ছে গিয়ে আমাদের রাজ্যে এই ছবিটা কন্টিনিউয়াস প্রসেসে চলেছে। সুনিতা, এই ছবিগুলো এবং এই পরিবর্তনের জায়গা, আমি যেটা প্রশ্নটা করেছিলাম কতটা গুরুত্ব রাখবে যায় না, তবে নবজাগরণ এর মাধ্যমে পথ চললে আপনারা সহযোগিতা করবেন? দেখুন, কংগ্রেস সব থেকে বেশি টাইম মানুষের কাছে গেছে, কখনো আশীর্বাদ পেয়েছে, কখনো আশীর্বাদ পায়নি। জনাদেশ কখনো কংগ্রেস অস্বীকার করে। আচ্ছা, প্রথম কথা, আমরা গঠনমূলক বিরোধিতা করতে চাই, নিশ্চয়ই বিরোধী আসনে আমাদের 2 জন, বাট আমরা এটা চাই পশ্চিমবাংলার উন্নয়নের ক্ষেত্রে আমাদের বিধায়করা কখনো বাধার সৃষ্টি করবে না। কিন্তু যেখানে বিরোধিতা করার দরকার, নিশ্চয়ই বিরোধী হিসাবে সেটা বলতে হবে। বিরোধী কণ্ঠস্বর আপনি একটু আগে বললেন, পলিটিক্যাল সায়েন্স বলছে যে স্ট্রং অপোজিশন না থাকলে তাহলে গভর্নমেন্ট অবশ্যম্ভাবীভাবে ভুল পথে চালিত হবে। তাই যদিও আমরা দুটো দিয়ে স্ট্রং অপোজিশন নয়, স্ট্রং অপোজিশন নিশ্চয়ই করতে গেলে আরও বেশি দরকার, এবং অপোজিশন লিডারশিপও আমরা পাবো না, এটা ঘটনা। বাট কংগ্রেস কখনো ধ্বংসাত্মক বিরোধিতা করতে চায়নি। আজও পার্লামেন্টে রাহুল গান্ধী, আমাদের সম্মানীয় বিরোধী নেতা, তিনি কিন্তু গঠনমূলক বিরোধিতা করছেন, এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। তাকে পাপুরাবু অনেক কথা বলা হয় যদিও, কিন্তু যা যা বলেছে আজ পর্যন্ত পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে যা বলেছে মিলে গেছে। যাই হোক, তা আমরা কখনো ধ্বংসাত্মক বিরোধিতা করতে চাই না, চাইবো না, অতীতে চাইনি, বর্তমানে চাচ্ছি না। চেয়েছিল তাদের সাথে অ্যালায়েন্সেও তো গিয়েছিলেন আপনারা, মানে আমি জানি সময় আর কি মানুষের মনে সন্দেহ প্রকাশ। না হতে পারে। দেখুন, সময়ের মধ্যে তার উত্তর দিয়েছে। আজকে তো আমরা বেরিয়ে এসে আমরা 294টা সিট দিয়েছি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। রাহুল গান্ধী এসছেন, বিভিন্ন ক্ষেত্রে বক্তৃতা করেছেন, এবং আমরা চেষ্টা করছি আজকের দাঁড়িয়ে আমাদের এই বীজটা বপন করলাম, আগামী দিনে এটা মহিরুও তৈরি হবে। আমরা বারবারই কথা বলেছি। কিন্তু বিধানসভার মধ্যে আমাদের 2 জন যে বিধায়ক আছেন তারা গঠনমূলক বিরোধিতা করবে, এবং নিশ্চয়ই যেখানে অপোজিশন করার দরকার করবে, এবং যেখানে সহযোগিতা যেটা পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে উপকার হবে, নিশ্চয়ই আমরা পাশে আছি। নিশ্চয়ই আমরা যখন কেন্দ্রের প্রধানমন্ত্রী ডাকলেন, বিরোধী দল হিসেবে কিন্তু আমরা বলে এসেছিলাম যে আমরা আছি, সঙ্গে আছি, আজও বলছি। তবে একটা কথা আমাকে বলতে হবে, অবশ্যই শিল্পের ক্ষেত্রে
শিল্প একদিনে হবে না। হ্যাঁ। ভারতবর্ষের এই যে অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, যা 60-এর দশকে 70 দশকে যে শিল্প ছিল, 35 বছর সিপিএম আমলে শিল্প ধ্বংস হয়েছে, এটা সর্বজন বিদিত। এবং বিগত 5 বছরে পশ্চিমবাংলায় প্রতি বছর একটা শিল্প মেলা হয়েছে এবং কোটি কোটি টাকা খরচা হয়েছে, শিল্পপতিরা এসছেন, একটা মানে মহোৎসব হয়েছে, চলে গেছে, মৌসাক্ষর হয়েছে। একটা ফিতে কাটেনি মমতা ব্যানার্জি, একটা ফিতে। এ কথা আপনারা চান, আমি বহুবার বলেছি। কিন্তু একদিনে যদি গভর্নমেন্ট ভেবে থাকে আমি বৃহৎ শিল্প নামিয়ে দেবো, সম্ভব নয়। প্রথম কথা যেটা ল্যান্ড ব্যাংকের কথা হচ্ছে, এইটা কিন্তু আগে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, যে তাই হয়ে থাকে শিল্পের ক্ষেত্রে, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমিক্স সেই কথা বলে। তাহলে ল্যান্ড যদি আপনি না দিতে পারেন, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের প্রথম কাজ হবে। শুভেন্দু বাবু বলছেন আমরাও চাইছি পশ্চিমবাংলার শিল্প হোক, ওদের সভাপতিও বলেছেন শিল্প হোক, শিল্প আমরাও চাই, এবং তার জন্য ল্যান্ড আগে ঠিক হোক। এই যে আজকের আমি নাম করে বলতে পারি, মগরাহাটে চলে যান, সেলিম, তিনি সিপিএম থেকে তৃণমূলের এখন ভাইস চেয়ারম্যান, তিনি মানে একেবারে জনদরদি মানুষ। মগরাহাট থেকে কি পূর্ব দিকে কি পশ্চিম দিকে যে রাস্তাটা আছে পিডব্লিউডির রোডের ধারে পাশে সব জমি কার সেলিমের, বদান্যতা কার, কোন পার্টি, তৃণমূলের। চলে যান গণেশ মণ্ডলের এলাকায়, আমি নাম করে বলছি, একদম বাই নেম বাই ক্যামেরা বলছি, চলে যান গণেশ মণ্ডলের এলাকায় কুলতলি, আমি 11 সালে কুলতলি ভোটে দাঁড়িয়েছিলাম কংগ্রেস থেকে। তা যাই হোক, কুলতলি চলে যান, কুলতলি যে মূল হাট যেটা শশীবাবুর বাজার, তার থেকে একেবারে নদী পর্যন্ত, একেবারে নদী পাঁচ, যেখানে আমাদের একটা ছোট্ট পর্যটন কেন্দ্র হওয়ার কথা ছিল, হয়নি। আর চলে আসুন জয়নগরের, একেবারে জয়নগরের বর্ডার লাইন পর্যন্ত, দুদিকে যত জমি আছে কার, নামে বেনামে গণেশ মণ্ডলের। তাহলে এই জমিগুলো, এবং এগুলো সরকারি বেসরকারি সব, শুধু বেসরকারি নয়, শুধু সরকারি নয়, শুধু পাবলিক প্রপার্টি নয়, শুধু আবার গভর্নমেন্ট প্রপার্টি নয়, দুরকম প্রপার্টি। তাহলে সরকার এখানে কি করতে পারে? না, সরকার প্রথম কথা সরকারি সম্পত্তি উদ্ধার করা, ওকে। এবং দ্বিতীয় কথা, এই যে জোর-জুলুম করে পার্টি ক্ষমতায় ছিল সেই হুমকি দিয়ে এবং তার ক্ষমতাটা অপব্যবহার করে যাদের জমি কম দামে, অনেকের জমি তো লিখিয়ে নেওয়া হয়েছে, জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। ধাপার খবরও দেখাচ্ছি, তাই জন্য না বলছি, আমি আমার এলাকার খবরটা বললাম, কলকাতা খবর। হ্যাঁ, এদের জমি যখন ফিরিয়ে দেওয়া হোক, এরা অনেকেই ল্যান্ডলেস হয়ে গেছে, আমি সুজিত পালের খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি একটা কথা ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার উপরেও তৃণমূল একটা সময় বলেছিল, দাদা জায়গা জমি ছাড়তে হবে, কারণ আমার যে কোনো কারণে আমি একটা পড়ন্ত জমিদার বাড়ি জন্মেছি, সেটা আমার দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক। যদিও আমি জমিদারির উত্তাপ কোনোদিন গায়ে মাখিনি, কেন জ্ঞানের পর থেকে আমি বাড়ির বাইরে, জ্ঞানের পর থেকে। ওরা চিন্তা ভাবনা করুন দাদা, হ্যাঁ দাদা রাস্তার ধারের জমি ভাবুন না কি করা যায়, অনেক কথা বলেছি। কিন্তু এটা তো আমাদের দুর্ভাগ্য। আমি বলছি শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা শোনাই, মানে গত 15 বছরে 63টিরও বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছে। এই যে দুর্ভাগ্যটা, আমি জানি না এটা আগামী সময়ে কত দ্রুততার সহিত এটা ঠিক হবে আমি জানি না, কিন্তু এটা খুব মারাত্মক বক্তব্য। শুনুন, 6300 বেশি কোম্পানি পশ্চিমবঙ্গে গত 15 বছরে তাদের হেডকোয়ার্টারকে শিফট করেছে ভিন্ন রাজ্যে। 79,000 ছোট বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। 1605টি কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। অমিতাভদার কাছে আসি, মানে গত 15 বছর বা শেষ 15 বছরে তৃণমূল সরকারের যেই ব্যর্থতা, যার জন্য আমরা এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছি। যাই হোক, এই মুহূর্তে নতুন সরকার তারা চেষ্টা করছেন বা করবেন আগামী সময় সেটাকে ঠিক করতে পারার, কিন্তু সেটাও কতটা বড় চ্যালেঞ্জের জায়গা হবে। যাই হোক, আমি এই মুহূর্তে অমিতাভদা আপনার কাছে আসি, কারণ অনেকগুলো বক্তব্য শুনলেন। তো জমিদার প্রসঙ্গে আপনার কি বক্তব্য মনে হচ্ছে বলবেন? যে কথাটা আমি বলেছি সেটা বলেছি, সরকারি যে জমি বেহাত হয়ে গেছে, দরিদ্র অংশের মানুষের যে জমি দখল করে নেওয়া আছে বলপূর্বক, সেগুলো উদ্ধারের কথা। কিন্তু সেইগুলোর উপরে তো, সেগুলো অধিকাংশ কৃষি জমি, সেগুলোর উপরে তো শিল্পায়ন হবে না। শিল্পায়নের জন্য আলাদা ধরনের ল্যান্ড ব্যাংক দরকার হয়। আর নীতিগতভাবে মণিকাঞ্চন বাবুর সঙ্গে আমার অবস্থানগত পার্থক্য থাকবে। উনি আমায় কমিউনিস্ট বলুন, উনি আমায় দেশদ্রোহী বলুন, যাই বলুন, আমি জমিদারি প্রথার ঘোরতর বিপক্ষে। এবং এটাই এখনো পর্যন্ত ভারতবর্ষের ঘোষিত নীতি, যে আমাদের দেশে কোনো জমিদারি প্রথা নেই। উনি প্রকাশ্য জমিদারি ব্যবস্থাকে সমর্থন জানাতেই পারেন, ওনার রাজনীতির বিষয়। একই সঙ্গে এটাও বলছি, পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য বেশ কিছু জিনিসের আরো সমস্যা আছে। সমস্যাটা কোথায়? এই যে রাস্তা কতগুলো প্রাইভেট টোল বসে গেছে, কাঁচা মাল সরবরাহ বা পণ্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে গেলে প্রচুর এরকম প্রাইভেট টোল রয়েছে, ছোট ছোট নেতাদের টোল সিস্টেম রয়েছে।
আইন শৃঙ্খলার পরিস্থিতিকে যদি খুব জোরালো ভাবে পুনরুদ্ধার করা না যায়, তাহলে কখনোই বিনিয়োগকারীরা আস্থা ফিরে পান না সেই রাজ্যে বিনিয়োগ করার ক্ষেত্রে। অর্থাৎ আগামী সময়টা রাজ্য সরকারকে তার সাধারণ নাগরিকদের জনজীবনের সুরক্ষাই শুধু দেওয়া নয়, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো সুঠাম চেহারা দিয়ে বিনিয়োগকারীদের মনে আস্থা জাগাতে হবে যে বেঙ্গল ইজ আ সেফ ডেস্টিনেশন। কারণ তারা যে লগ্নি করবেন, তারা তো নিশ্চয়ই এই কারণে আসবেন না, যেটা তৃণমূল আমরা দেখেছি যে একটা বাড়ি করতে গেলে সিমেন্টটা কে দেবে, পাথরটা কে দেবে, সেটাও ঠিক করে দেবেন সিন্ডিকেট, এবং তাদের কাছ থেকে চড়া দামে কিনতে হবে। এই ব্যাপারটা যাতে সম্পূর্ণ সমূলে উৎখাত করা যায়, তার জন্য প্রশাসন সব জানে, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। পুলিশকে যদি দলদাস বানিয়ে রাখা হয়, পুলিশ অনেক কিছু থেকে মানে ওই টেবিলের তলায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাহলে পুলিশ কি করতে পারে আমরা নির্বাচনের সময় কিন্তু খানিকটা ঝলক দেখেছি। এলাকার বাহুবলীদের কলার ধরে হিড় করে টানতে টানতে যারা ভোটকে প্রভাবিত করতে গেছিল, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং খাঁচায় পুরে দিয়েছে। এই কাজটাও কিন্তু পুলিশকে আমরা করতে দেখেছি। পুলিশের ভেতরে এই ভরসাটা জাগাতে হবে, পুলিশের ভেতরে তাদের যে দায়িত্ববোধ এবং যে ক্ষমতার ভিত্তিতে সেই দায়িত্ব, সেই দুটো বিষয়কে পুনরুদ্ধার করে তাদের হাতে তুলে দিতে হবে। রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স কমুক প্রশাসনের ক্ষেত্রে, যেটা সমীপবাবু খুব স্পষ্ট করে বললেন যে সরকার এবং দল দুটো আলাদা অস্তিত্ব নিয়ে চলবে এবং তারা কেউ কাউকে ওভারল্যাপ করার চেষ্টা করবে না। এটা ভীষণ পজিটিভ একটা বার্তা দেয় মানুষের কাছে। শিল্পায়নের জন্য তারপর যে জিনিসটা দরকার, যেটা হচ্ছে শিল্পায়নকে ম্যানেজ করবার জন্য ম্যানেজারিয়াল ক্লাস। অর্থাৎ কিনা এই রাজ্যে যদি আমাকে শিল্পায়ন করতে হয়, তাহলে এই শিল্প ব্যবস্থাটাকে, এই শিল্প পদ্ধতিটাকে পরিচালনা করবেন সেই শ্রেণীর কর্মচারী দরকার। বাংলার শিক্ষিত যুবক যুবতীরা ব্যাঙ্গালোরমুখী, দিল্লিমুখী, তারা নয়ডায় গিয়ে থাকছে, তারা সাউথ ইন্ডিয়াতে গিয়ে থাকছে কর্মসংস্থানের জন্য। তো তাদেরকে তো বাঁচতে হবে। তো স্বাভাবিকভাবেই যদি পশ্চিমবঙ্গের শিল্পায়নকে বাস্তবায়িত করতে হয়, তাহলে শিল্পপতিদের কাছে এটা দেখাতে হবে যে আমাদের কাছে একটা শিক্ষিত ম্যানেজার ক্লাস অলরেডি রেডি হয়ে আছে, যারা ম্যানেজমেন্ট শিখেছে, যারা পরিচালন ব্যবস্থাটা আপনাকে সাপোর্ট দিতে পারবে। এই সংখ্যক একটা মেধা আমাদের এখানে তৈরি হয়ে আছে। আপনারা আমরা সাপ্লাই দেবো চিপ লেবার, সস্তায় শ্রমিক যারা কারখানাতে পরিশ্রমটা করবে, আমরা সেটা সাপ্লাই দেবো। এবং এই শিল্প স্থাপনের জন্য যত ধরনের সরকারি অনুমোদন দরকার হয়, তাকেও একটি কেন্দ্রীভূত পরিচালন ব্যবস্থার আওতাতে খুব সহজে করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এইভাবে শিল্প বান্ধব নীতি সরকারকে নিতে হবে, কিন্তু কাজটা এই মুহূর্তে প্রায় হিমালয় প্রমাণ। আবারও বলছি, আমাদের এখান থেকে মেধা চলে গেছে দক্ষিণ ভারতে, ফলে ম্যানেজারিয়াল ক্লাসের অভাব। আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক বেরিয়ে চলে গেছে, ফলে সস্তা শ্রমিকের অভাব। আমাদের এখানে পরিষ্কার এই ল্যান্ড ব্যাংক প্রস্তুত নেই, সময় লাগবে সেটা করতে, রাতারাতি তৈরি হবে না, সেটার দরকার। আমাদের এখানে কাঁচামাল এবং পণ্য সরবরাহের জন্য রাস্তাগুলোকে পরিষ্কার, কেবলমাত্র সরকারি টোল যেগুলোতে আছে সেগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো থেকে তোলাবাজি বন্ধ করে সমস্ত রাস্তাকে ঝকঝকে করে তুলতে হবে, যাতে অতি দ্রুত গমনাগমন সম্ভব হয়। এবং এই যে খনি অঞ্চলে যে মাফিয়া রাজ চলে, সীমান্ত অঞ্চলে যে পণ্যের মাফিয়া রাজ চলে, এইগুলোর উপরে মানে নিয়ন্ত্রণ না আসলে দুর্বৃত্তদের যদি চ্যালেঞ্জিং জায়গাটা এটা কি করে তৈরি ঠিক করতে হবে, বিরাট কাজ, হারকিউলিয়ান টাস্ক। আবারও বলছি, কিন্তু সেই সবটার পেছনেই কিন্তু সরকারের সদিচ্ছাই অনেকখানি চালিকা শক্তি হিসেবে কাজ করে। প্রধান বিরোধী দল নেই, কিন্তু কাঞ্জিলালদা যে বিষয়গুলো তুলছে, এই বিষয়গুলোর উত্তর দিই, তাহলে মনে হয় একটা চিন্তাধারা আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, চলুন তাহলে বনিদা, আমি আপনার এই উত্তর নিয়ে একটা দ্রুত বিরতির পর ফিরে এসে কি উত্তর দেবেন আমি ডেফিনেটলি শুনবো, সঙ্গে থাকুন। তখন ফিরে এলাম বিরতির পর, সরাসরি চলে যাবো বনিদার কাছে। বনিদার উত্তরটা নিই। বনিদা বলুন। প্রথমত আমি জমিদার প্রথা কথাটা কিন্তু আমি একবারও উচ্চারণ করিনি। আমি বলতে চাইছি জমিদার বলতে কমিউনিস্টরা যেটা মিনিং করছে, কেউ একটু বড় লোক, তার কাছে অনেক জমি আছে, তাতে অন্যায়টা কোথায়? তার কাছে থাকতেই পারে, সে পূর্বপুরুষ দিয়ে পেয়েছে জমিটা, সেই জায়গাটা। কারণ আমার প্রবলেমটা হচ্ছে এখানে, দেখুন, মানসিকতা পরিবর্তন। ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ডিসাইড। আমাদের দেশে একটা ল্যান্ড সিলিং অ্যাক্ট আছে। আচ্ছা, এক মিনিট, প্লিজ, আমি বলছি, সব কথার উত্তর দিচ্ছি। বিষয় হচ্ছে যে আমাকে প্রথমে ঠিক করতে হবে আমি দিল্লি যাব, তারপরে আমি দিল্লি বাসে যাই না, ট্রেনে যাই না, ফ্লাইটে যাই না, হেঁটে যাই। তো সুতরাং আমাকে আগে ঠিক করতে হবে আমি পৌঁছাবোটা কোথায়। আপনি একটা চিন্তা করুন, আমরা ছোটোবেলায় কি পড়লাম, পড়াশোনা করে যে গাড়ি জোড়া সরেছে, মানে পড়াশোনা করলে গাড়ি চলবে। আমি যাচ্ছি না, আমি বিরোধিতা করছি না, কিন্তু এরকম সিপিএমের নেতার কাছে, আরে চাষার ছেলে আবার পড়াশোনা করবে কি?
হিট হয়েছিল চাচার ছেলে পড়াশোনা করে করবে। মনিদা চাষার ছেলেদের জন্যই Please, প্রাথমিক please, শিক্ষার বিস্তার থেকে please, শুরু please, করে আপনার আমার কথা শুনে আপনার পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করে এই চাষা ভূষণের হাতে ক্ষমতা দেওয়া এবার বামফ্রন্টই বিষয় করেছিল। যেটা হচ্ছে আজকে যে সিলিং এর কথাটা বলা হচ্ছে, আজকে পাঞ্জাবের কৃষক সে যদি মার্সিডিজ চড়তে পারে, রোলস রয়েস চড়তে পারে, বাংলার কৃষক নয় কেন? ভুল করছেন। পাঞ্জাবের মানুষের সেচ কথা- ব্যবস্থা দাঁড়ান, বাঁকড়ানাগালের পরে এমন জায়গায় চলে গেছে যে please, সেখানকার জমিগুলোর উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে গেছে। আরে সবুজ please, বিপ্লব হয়েছে পাঞ্জাব একটা হরিয়ানাকে বিষয় কেন্দ্র যে করে। এখানে আপনি কেন শুধু শুধু এখানে যেটা হচ্ছে ইতিহাস ভুলে এই যে দিচ্ছেন? মানসিকতার পশ্চিমবঙ্গে সবুজ বিপ্লব হয়েছে। পরিবর্তন, সবুজ মানসিকতার বিপ্লব সাধনের মাধ্যমে পাঞ্জাবের চাষির উৎপাদন আরে আমি ক্ষমতা এবং আপনার সাথে আয় ডিবেট কতখানি করছি না, বেড়েছে আপনি- আমরা আপনার ধারণা আমি আছে? শুনুন আমরা দুম করে আপনি সরকারে পাঞ্জাব আর আছি, বাংলা তুলনা আমরা করলে একটা হবে? পজিটিভ অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করছি। ওকে, পজিটিভ অ্যাম্বিয়েন্স। আমি বলছি কি আমার কমিউনিজম নয়, আমার একাত্ম মানব দর্শন। আমি তো বলছি যার 10 তলা বাড়ি আছে, মানুষের ভালো বলুন এক মিনিট, যার 10 তলা বাড়ি আছে তারও থাকবে, যার টালির ঘর তাকে 11 তলায় করে জায়গা দাও। এটা আমাদের চিন্তাধারা। কাউকে ভেঙে চড়ে যে আছে 10 তলা বাড়ি চলো ভেঙে দাও, ও কেন 10 তলা বাড়ি চড়বে? এই চিন্তাধারা আমাদের নয়। আপনি বুঝুন ভালো করে আমরা কি বলতে চাইছি। বুঝেছি। এবার বিষয় হচ্ছে আপনি ওই পুঞ্জি ভবনটার আজকে বিরুদ্ধে। আমরা একটা হিউজ ম্যান্ডেট নিয়ে এসেছি। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো লোক, ভদ্রলোক, একদম আমি কমিউনিস্ট হলেও স্যালুট করি। এইবার সেইখানে 29 বছরে একটা শিল্প খরাকে কাটিয়ে উনি একটা আলাদা জায়গায় নিয়ে আসতে চাইলেন, খুব ভালো করলেন। কিন্তু এই ডায়লগটা সঙ্গে সঙ্গে দিলেন আমরা 235, ওরা 64। ওটা একটা সম্পূর্ণ এই যে একটা অহংকার, এটা যেন কোথাও হিট করলো। এইটাই আমি বলছি। আর কয়েকটা কথা উত্তর দিইনি, নালে হবে না। বলছেন মেধা, প্রত্যেকটা জায়গায় চলে যান ভারতবর্ষের, প্রত্যেকটা কোম্পানির ভালো ভালো জায়গায় বাঙালিরা বসে আছে, প্রত্যেকটা। ইভেন আমি দিল্লিতে গিয়ে দেখেছি দিল্লির বাসিন্দারা বাঙালি ডাক্তার খুঁজে বেড়াচ্ছে। সেটাই তো বলছি। সুতরাং মেধা আমাদের আছে, মেধা। মেধা আছে, সবই আছে, শুধু মানসিকতার পরিবর্তন। কাঞ্জিলাল বাবু, মানসিকতার পরিবর্তন করুন। সবাই থাকুক, গরিব বড় লোক সবাই থাকুক, বড় লোককে তার জায়গা রাখুন, গরিব যে তাকে বড় লোক করুন। গরিবকে ভালো করতে গিয়ে বড় লোককে মারবেন, এই মানসিকতা যে আমরা দেখেছি 35 বছরে, এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে আচ্ছা হবে। সুজিত দা বলুন। হ্যাঁ, অনেক জমির ব্যাপার না, ব্যাপারটা হলো সিলিং বাঁধা। আমরা জানি 42-এ সিলিং বেঁধে দেওয়ার পর, 56 সিলিং বেঁধে দেওয়ার পর আমাদের জমি চলে গেল, গভর্নমেন্ট কম্পেনসেশন দিয়েছে। কিন্তু বহু জমি আজকের নেই, কেন সিলিং অলরেডি হয়ে গেছে। Ceiling yes. হ্যাঁ, অনেক জমি আছে, এটা কিন্তু বলা যাবে না, কেন আমি সে জায়গাতে বঞ্চিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে শিল্পের যে মানসিকতা, এই মানসিকতাটা পশ্চিমবঙ্গে নষ্ট হয়ে গেছে। না, মানুষকে ঠকিয়ে রাখা হলো কেন এতদিন? আমি বলছি যে সিঙ্গুর গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন বলছেন শোভী ভট্টাচার্য। সিঙ্গুর অনেক মানুষ গয়না তৈরির কাজে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ। এই যে মানুষকে যেভাবে ভুলিয়ে একটা আন্দোলন করে তাদেরকে ধামাচাপা দিয়ে পুরো একটা বিষয় আমি তুলে নিয়ে ক্ষমতায় চলে আসলাম, মানুষকে তো সেই জায়গা দিল না তাহলে পরে। না, দেয়নি তো, মানুষকে দেয়নি। এবং একটা জিনিস আপনি ভেবে রাখুন, বিজ্ঞান বলছে এই মাটি ছিল অনুর্বর, এটা অহল্লা। একটা মাটিকে উর্বর করতে একটা লং টাইম প্রসেস সময় লাগে। আজকে যে উর্বর যেখানে চাষ হয়, এক সময় এগুলো সবই অনুর্বর, সারা বিশ্ব অনুর্বর ছিল। কিন্তু সেই অনুর্বরকে, সেই অহল্লাকে যখন প্রোডাক্টিভ ল্যান্ড করা হয়, অনেকটা টাইম লাগে, অনেকটা শ্রম লাগে, অনেক কিছু লাগে। তারপর আজকে সিঙ্গুরের যে জায়গাটা নষ্ট করা হলো, ওটা উর্বর জায়গা ছিল, চাষ হতো। কিন্তু তারপর তো সেটা করা হয়েছে একেবারে মানে চাষবিহীন জায়গা। আজকে ওই জায়গাটা কিন্তু আর ফার্টিলাইজ করা যাবে না, সেটা বুঝলো না মমতা। এক মিনিট, সেটা বোঝেনি। এটা আমি বলছি, বিতর্ক নেই যে এই জায়গাটা শিল্পটা তেড়ে দিয়ে নতুন করে কৃষি হবে, এই ভাবনাটা ভুল ভাবনা। কেন ওইখানে কৃষি করতে গেলে ওই যে ভিড়টা ঘিরেছে টাটা, ওইটা তুলে দিয়ে আবার যদি কৃষি করতে হয়, এটাও একটা লং টাইম প্রসেস। এটা মমতা ব্যানার্জি বুঝলেন না। এখানে প্রবলেমটা যেটা হলো, আমি বললাম না, বুদ্ধদেব বাবু ভদ্রলোক, উনি 29 বছরের বিষয়টাকে ঢাকার চেষ্টা করেছেন। কিন্তু এখানে 3 ফসলি জমিকে সিঙ্গুরে না নিয়ে পুরুলিয়া, বাঁকুড়ায় প্রচুর জমি পড়ে আছে, যেগুলো চাষবাসও করা যায় না ঠিকঠাক। সেখানে যদি রাস্তাঘাট করে মানে একটা লং টার্ম প্ল্যানিং যদি করতেন, সিপিএম এর বামফ্রন্টের অসুবিধাটা হয়েছিল, একটু বলি। আপনি নিজেই দেখুন আপনি কেমন ভাবে সহবিরোধিতায় জড়িয়ে পড়ছেন। গুজরাটে মোদিজির আমলেই নীতি হলো শিল্পপতিরা এসে যে জমি চাইবেন 1 ঘন্টার মধ্যে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ
জমি কোনটা নেবেন সেটা শিল্পপতি পছন্দ করবেন, তাকে তার ব্যবস্থা করে দেবে বাকিটা সরকার। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি বলছেন শিল্পপতিকে আমি পুরুলিয়ায় পাঠাবো, বাঁকুড়ায় পাঠাবো। না এটাই তো বলছি, বাঁকুড়া পুরুলিয়ার জমিটাকে কেন শিল্পের মতো করে রাস্তাঘাট, ফ্লাইট নামার জায়গা সবকিছু করলেন না কেন? এটা এই কারণে হলো যেটা কলকাতার কাছে এই যে রাস্তাঘাট ফ্লাইট নামার বিষয়টা বলছেন, তাতে কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো বিকাশের জায়গাটা কানিলাল বাবু আপনার কাছে 29 বছর সময় ছিল 2006 এর আগে। আমি চাই পুরুলিয়া বিমানবন্দর বানিয়ে ফেলতে সময় না, রাজ্য সরকার তো পুরুলিয়াতে বিমানবন্দর বানাবে না, রাজ্য সরকার তো পুরুলিয়াতে হাই স্পিড কিচ্ছু হবে না, রাষ্ট্রীয় সড়ক বানাবে না। যেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, বিমানবন্দর তৈরি করা, বন্দর তৈরি করা, হাইওয়েজ গুলো তৈরি করা, ডেফিনেটলি আপনার দাবি আমি মানছি, কিন্তু এটাও বিষয় মাথায় রাখুন, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অধিকাংশ দায়িত্ব বর্তায় জাতীয় সরকারের ওপরে, এবং মানে রাজ্য সরকারের হাতে রাজ্য সড়কগুলো, রাজ্য মহাসড়কগুলোর ব্যাপার আছে। শিল্পের জন্য যে ধরনের সড়ক প্রয়োজন সেগুলো সবটাই জাতীয় সরকার তৈরি করে, এবং এই যে সোনালী চতুর্ভুজ থেকে শুরু করে যা যা করেছেন অটল বিহারী বাজপেয়ীর আমলে, শিল্পায়নকে মাথায় রেখে তো যাতে সারা ভারতবর্ষকে কানেক্ট করা যায়। সুতরাং আপনি চাইলেই তো পুরুলিয়ায় বাঁকুড়াতে বিমানবন্দর বামফ্রন্ট সরকার সেই সময় করে ফেলতে পারতো না। আপনি যেটা বলছেন ব্যাপারটা আবার বুঝুন, গুজরাটের ক্ষেত্রে আপনি দেখছেন একটা নীতি, সেখানে যে জমি চাওয়া হচ্ছে দেন যেখানে আঙুল রাখছেন শিল্পপতি, সরকার সেই জমি তাকে ব্যবস্থা করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একজন উপযুক্ত শিল্পপতি এসে সিঙ্গুর দেখিয়ে বললেন আমার এই জমিটা চাই, সেখানে যে জমি বিতর্ক শুরু হলো সেখানে আপনারা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আমি পড়লেন। কন্ট্রাডিকশন করছি না, আমি বলতে চাইছি যে অবশ্যই জমি দেবে, কিন্তু সেই জমির জন্য, যে শিল্পের পরিবেশের জন্য তো রাস্তাঘাট পুরুলিয়ার জায়গাটাও করা যেত। আমরা তাড়াহুড়ো করতে গেলাম, আমরা বিষয় সেটা নয়। আপনারা এখন সরকার চালাচ্ছেন তো, পলিটিক্যাল বায়াস দিয়ে কথা বলছেন, আমি কিন্তু পলিটিক্যাল বায়াসের বাইরে এসে কথা বলছি। ইত্যাদি অঞ্চলে আজকে যদি তাই হতো, ঝাড়খণ্ড বিমারু স্টেট থাকতো না তো, আলাদা রাজ্য তৈরি করে দেওয়ার পরেও। আমি আবারও বলছি, কিছু জায়গার ভৌগোলিক কারণের জন্যই এই বিকাশগুলো করা মানে প্রাকৃতিক বাধা থাকে। আপনি চাইলেও অনেক জায়গায় করে উঠতে পারবো না, কিছু জায়গায় স্ট্র্যাটেজিক্যালি সম্ভব নয়, কিছু জায়গায় জিওগ্রাফিক্যালি সম্ভব নয়। আজকে আপনার সরকারের দায়িত্ব নিয়েছেন তো, আপনারা বাঁকুড়া পুরুলিয়ার পরিস্থিতি বদলে দেখান। পারবেন না দাদা, যেটা ফিজিক্যালি সম্ভব নয় সেটা আমাদের মেনে নিতে হবে। কারণ আমি বলছি, মহারাষ্ট্রে 50খানা স্পেশাল ইকোনমিক জোন আছে, তামিলনাড়ুতে 38টা আছে, আমার পশ্চিমবাংলায় 5খানা। আপনি পুরুলিয়া বাঁকুড়ার কথা বলছেন, তার কাছাকাছি দুর্গাপুরে তো শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছিল। মেদিনীপুরের জায়গা যদি আমি না নিই, জায়গাটা কোথায় পাবো? কলকাতা আপনি বলুন না, আপনি শুনুন, এক মিনিট মণিময়, কানিলাল বাবু আপনি বলুন, যে সব স্টেট উন্নত সেই সব স্টেটে কি একটা শহর? আমার পশ্চিম বাংলায় আমরা 50 বছরে কলকাতার বাইরে শহরই তৈরি করলাম না, চিন্তা ভাবনাই করলাম না। আমি তুই বলছি চেঞ্জ ইওর মেন্টালিটি, চেঞ্জ ইওর মেন্টালিটি। টাকাতে হবে ব্রিটিশ অর্থনীতি থেকে। কেন হয়নি? চাননি, কারণ ব্রিটিশদের দরকার ছিল এই ফসলটা আসবে, আবার ব্রিটিশ করে যাচ্ছেন 50 বছর দাদা, 50 বছর প্রচুর সময় অর্থনীতিকে বুঝে ফেলবেন। এখন চোর ধরা পড়ছে, আমরা একটু এই আলোচনাতেও আসবো, কারণ আমাদেরকে আসতে হবে খুব স্বাভাবিকভাবে। বড় প্রশ্নের জায়গায় অলরেডি অ্যারাইজ। আমি একটা দ্রুত বিরতির পর ফিরছি, সুজিত বসু তার গ্রেপ্তারি সম্বন্ধে অবশ্যই আসবো, আরো ছবিও দেখাবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। দেখুন, জমি নিয়ে তো ডেফিনেটলি অনেকটা প্রসঙ্গ আমরা আলোচনা করলাম, কারণ আগামী সময়টা অনেক বৃহত্তর পরিসরে গিয়ে চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গকে সেই জায়গায় শিল্প বান্ধব করে তোলার উদ্দেশ্য থাকবেই সরকারের, এবং সেটা তারা করবেন, নিরন্তর প্রয়াস তারা চালাবেন। অলরেডি তার বার্তা আমরা আজকে প্রথম পেলাম। তবে এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, কয়লা, শিক্ষা, আবাসন, তোলাবাজি, এদের মধ্যে বড় এক অভিযুক্ত যে শ্রীগড়ে ঢুকে গিয়েছেন, খুব স্বাভাবিকভাবে ইডি হেফাজত সেটাও হয়ে গিয়েছে। 10 দিনের এই ইডি হেফাজত সুজিত বসু, যাকে কিনা মাস্টার মাইন্ড হিসেবে এই মুহূর্তে অন্যতম মাস্টার মাইন্ড, নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড। ফলত এই যে চুরি, কেলেঙ্কারি, এটা এখানেই সীমাবদ্ধ এমনটা তো নয়, পুরো সামগ্রিক তৃণমূল কংগ্রেস তাদের যে মন্ত্রিসভা, এবং সেই মন্ত্রিসভা নিয়ে একটা প্রশ্নের জায়গা বারবার অ্যারাইজ হয়েছে। আমরা ছবি দেখেছি, যদিও পরবর্তীতে অনেকেই সেখান থেকে মুক্ত হয়েছেন, কিন্তু প্রশ্নের জায়গা বড়। এবার সুজিত বসু তার এই গ্রেপ্তারি, এটা আগামীতে কোথায় গিয়ে থামবে? আমি সুজিত পাটোয়ারিকে দিয়ে শুরু করি, আমি তারপরে মনিদার কাছে আসবো। সুজিত বড়, দেখুন, সুজিতবাবু তো হিমশৈলের চূড়া, সুজিতবাবু হিমশৈলের সুজিত বোস। এখন আমার নামের সঙ্গে নাম সত্যি সত্যি আমার খুব কষ্ট খুব কষ্ট হয়, এটা আমি ঠিক ম্যাচ করতে পারি না, ওই জন্য আমি আপনাকে দিলাম। যাই হোক, সুজিত বোস, আমি বলতে চাইছি ইনি তো একেবারে চূড়া, কিন্তু গোড়া কোথায়?
অনেক রাঘব বোয়াল, অনেক রথী মহারথী, অনেক এমপি, অনেক মিনিস্টার, অনেক মানে এমএলএ, অনেকেই তো এই জায়গায়। আমরা চাইছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, নতুন গভর্নমেন্টকে ধন্যবাদ যে সুজিত বসু দিয়ে শুরু করেছে, শেষটা দেখতে চাইছি। কিন্তু তার সঙ্গেও আমার প্রশ্ন, সুজিতবাবু অ্যারেস্ট হয়েছেন, কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রী তাকে মাথা নত করে কুর্নিশ করি, তিনিও কিন্তু আতশবাজি আতস কাঁচের তলায়, তিনিও কিন্তু, তাকেও ফটোটা আছে, আমরা দেখেছি যে ওই আপনার সারদা নারদা কাণ্ডে 5 লাখ টাকা তার হাতে নিতে, কি তিনিও ওই, আমি আবার বলি যে আপনার এই সন্ধ্যের ঊর্ধ্বে নন। আচ্ছা, ঠিক। হ্যাঁ, সন্ধ্যের ঊর্ধ্বে নন। কারণ আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, তিনি পশ্চিমবাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, দলের তরফ থেকে তার স্বাগত রইল। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই, গণতন্ত্রকে আমরা সম্মান জানাই। কিন্তু তিনিও আতস কাচের নিচে, কেন তার ছবিও আছে, আপনাদের ক্যামেরা ধরা আছে, আমাদের যেমন মোবাইলে আছে, আপনার ক্যামেরাও ধরা আছে। তাহলে বিচার হোক, সবার হোক। এবং এই ইডি সিবিআই আমরা দেখতাম, আমরা বারবার বলেছি, বারবার বলেছি একটা কথা, বারবার বলেছি যে এরা যায় মন্ত্রীদের বাড়ি, কোনো শান্তিদের বাড়ি, কোনো লিডারদের বাড়ি যায়, বড় বড়, আবার দলে ফিরে আসতে হয়, কখনো গ্রেপ্তার হয়, কখনো হয় না, আলটিমেট কিন্তু কোনো কিছু হয়নি যতদিন তৃণমূল ক্ষমতা ছিল। জানি না বিজেপি, আমি বারবার বলি যে বাইনারি পলিটিক্স করছে, আপনাদের এই চ্যানেলে বলে গেছি, আবারও বলছি, সেইটা বন্ধ হোক। এবং সুজিত বোসের মতো যারা ক্রিমিনাল, এই তৃণমূলে বহু লোক আছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক, সঙ্গে সঙ্গে স্বচ্ছভাবে বিচার ব্যবস্থা আনা হোক, বাংলার মানুষ, বাংলার ছাত্র, বাংলার যুবরা দেখুক যে দোষীরা শাস্তি পাচ্ছে। বেশ, চলুন, তারপর সংবিধানের আস্থা আসবে। এখানে সংক্ষিপ্তভাবেই বলছি, দেখুন আজকে অনেক কটা অ্যারেস্ট হয়েছে। সুজিতবাবু তো জানুয়ারির 24 দিয়ে ওনাকে ইডি অফিসে ডাকা হচ্ছে, উনি যায় না, এই জন্য ওনার অ্যারেস্ট। তার আগে আজকে একটা শিবপুরে একজন অ্যারেস্ট হয়েছে দেখলাম, এক টিএমসি নেতা। তার বাড়িতে মানে সামনে ফ্ল্যাট বাড়ির মতো, ভিতরে সুড়ঙ্গ দিয়ে তার দোতলায় তার রাজপ্রাসাদ। হ্যাঁ, মনে হচ্ছে যেন সিনেমা দেখছি, মনে হচ্ছে সিনেমা দেখছি, ভালো স্পট পেয়ে গেছে সিনেমার। হ্যাঁ, অরূপ ঘনিষ্ঠ, না কোনো নেতারই আছে অরূপ ঘনিষ্ঠ। আবার এদিকে আমাদের উত্তর কাশীপুর থেকে একজন মাওবাদী নেতাও সারেন্ডার করেছে, তার কাছে একটা চলছে পজিটিভ নেই। ভেতরটা একটু ছবিটা দেখো, ভেতরটা পয়সা করো, ঠিক আছে, এটা দেখি আমরা, দেখে নিই আমরা, আমরা তো ঢুকতে পারবো না, দেখে চোখের শান্তিটা হোক। সুজিত বাবু দেখতে চাইছেন, দেখিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই, চলুন, দেখা উচিত। দেখুন, সবাই দেখুন, বাংলা, আমি দেখছি মানে বাংলার বহু মানুষ দেখছে এই চ্যানেল। একদম। তাহলে এই দেখুন সেই ছবি, দেখানো উচিত। মনে হচ্ছে এবার এতো ইন্দ্রপুরী বিষয়, এতো বিশ্বকর্মার তৈরি নয়, এ তো ময়দানবের তৈরি। আচ্ছা, ঠিক আছে। বিষয় হচ্ছে যেটা আমাদের সবার জন্য সময় কম, যে 2019-এ ওই যে কি বিজয় মালিয়া অ্যারেস্টের আগে আমাদের দেশে সেকশন 420 অনুযায়ী, আপনার তখন তো বিএনএস ছিল না, ভারতীয় ন্যায় সংহিতা ছিল না, আইপিসি ইন্ডিয়ান প্ল্যান করছিল, 420 অনুযায়ী আপনার 1 টাকা চুরি করলো যে সেকশন, আপনি 1000 কোটি টাকা চুরি করলো সেই সেকশন। প্রথমে 2019-এ বিজেপি সরকার প্রথম বিল নিয়ে আসে, ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বিল 2019। এই বিলের আওতায় এই বড় যারা টাকা ঘাবলা করছে তাদের অ্যারেস্ট করা যায়। আগে আইনই ছিল না, যারা আজকে চিৎকার করছে কেন হচ্ছে না, আরে ভাই 2019 পর্যন্ত দেশে আইনই ছিল না, তুমি একদম বড় বড় টাকা চুরি করতে বেরিয়ে যেত আইনের ফাঁক দিয়ে। এইবার যেটা জিনিস হচ্ছে, দেশের আইন ব্যবস্থাটা একটু অন্যরকম। আপনি প্রথমে ছোট কোর্ট, তারপরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, 3 জনের বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, এত লং প্রসেস আমাদের দেশে। ফলে একটা, কারণ আমাদের চোখের সামনে হচ্ছে লালু প্রসাদ যাদব কবে গরু ছাগলের খাবার খেয়েছিল আর কবে জেল খেটেছে, প্রায় 20 বছর লেগে গেছিল করতে। তো সুতরাং আইনের পথে যাবে, কিন্তু আস্থা রেখেছে, ভুল বলছেন, মানুষ আস্থা রেখেছে, আমরা আস্থার উপরে কাজ করবো। দাদা, ভোট হয়ে গেছে, এখন ছাড়ুন না, আবার 4.5 বছর আমরা আলোচনা করি, তারপরে আবার ইলেকশনের 6 মাস আগের থেকে আমরা সব রাজনীতি চিৎকার চেঁচামেচি। মনিকাঞ্জনদার পিকচারটা হেভি লাগছে, 6.5 বছর আড্ডা মারি, ইলেকশনের 6 মাস আগে আবার কুস্তি করবো, খুব ভালো। তবে আমি বলছি কানিলাল বাবু, রাজনীতি করবো না, সারা বছর শুধু তু মাই করবো না। আমি আপনার সঙ্গে একমত, প্রতিদিন আড্ডা মারবো, কিন্তু প্রতিদিন আড্ডার পাতে এরকম এক একটা করে অপরাধীর কলার ধরে জেলে ঢোকা দেখতে চাই।
হবে দাঁড়িয়ে আরে একটা এত বলবো, আছে না শাবাশী কামিনাথ দেবো বাবু। আপনার না, সরকারকে। প্রতিদিন হবে, হতে হবে, এত চোর একটা না আর প্রতিদিন আমরা এটা নিয়ে একেবারে। শো করবো এলাকা এত ধরে চোর ধরে এগুলোকে সব জেলে ঢোকানো উচিত। জেলে এই যে Exemplary punishment। এই যে কাশীপুরে যে তৃণমূল নেতা এ তো বড় কোনো পোস্ট হোল্ডার নয়, কিন্তু এত পয়সা এরকম মানে কত আঙুল তুলে নেতা কলা গাছ হয়েছে, সে আর এমন এমন নেই। মানুষের ভাবলেও অবাক লাগে। সবচেয়ে বড় কথা দেখো মণিময়, হ্যাঁ। একটা রাস্তা, শুধু একটা রাস্তার উপর থেকে যখনই স্পেশাল সুরক্ষা ব্যবস্থা তুলে নেওয়া হলো, সাধারণ মানুষ ওইখানকার প্রতিবেশী তারা কালীঘাটের ওই অঞ্চলের তাদের প্রতিক্রিয়া দেখেছো? একদম। মানুষের মনে কি তীব্র প্রত্যাখ্যানের, কি ঘৃণা জন্মেছে এই একটা পরিবার। এবং সেদিন লাইভে ছিলেন অমিতাভ দা আপনি, আমি তখন নিউজ রুমে ছিলাম, আপনাকে জিজ্ঞেস করছি। একদম, মানে সত্যি কথা ভাবতে অবাক লাগে যে তাহলে শুধু মানে যিনি মাথা তার যদি এই দাপট হয়, তাহলে চুনোপুটিরা কে কোথায় কি কি কাণ্ড করে বেরিয়েছে। একদম। মানুষ অতিষ্ঠ। না, আমার প্রশ্ন এই জায়গাতে চুনোপটিদের ধরতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, আর এই চ্যালেঞ্জ জালটার উপরে নির্ভর করবে ভাই। বড় মাছ জালে ধরা সহজে, চুনোপুটিকে ধরতে গেলে গামছা দিয়ে ধরতে হয়। সুতরাং মানে গামছা তো হচ্ছে গ্রামের মানুষের কোমরে বাঁধা থাকে, মাথায় বাঁধা থাকে। চলো। পাবলিক যদি ময়দানে নামে চুনোপুটি ধরতে, তাহলে একটা চুনোপুটি বাদ যাবে না। আগে বড় খুব জাল গুরুত্ব ফেলে রাখে। বড় কাতলা রুই কাতলা গুলোকে ধরা হোক, এরা জেলে যাক, পাবলিক তাদের দেওয়া টাকার হিসেব বুঝে নিতে গামছার কোমরের থেকে খুলে নিয়েই জলে নেমে চুনোপুটি সব ধরবে। খুব তাৎপর্যপূর্ণ। বড়গুলোকে ঢুকতে দাও গারদে। বেশ আমি আর সময় নেই, আমাকে এখানে অনুষ্ঠান সমাপ্ত করতে হচ্ছে। প্রত্যেকে ধন্যবাদ, মণিকাঞ্চন দা, সুজিত দা, অমিতাভ দা, প্রত্যেককে ধন্যবাদ। দেখুন, আগামী সময় পথ চলাটা আরো মসৃণ হোক, আর যারা চোর রয়েছে সেই সমস্ত চোরেদের দ্রুততার সহিত গ্রেপ্তার হোক, এটাই দাবি করছেন আম পাবলিক, সাধারণ মানুষ, পশ্চিম বাংলাবাসী। এখন দেখা যাক আগামী সময়টা কি হচ্ছে। আজকে শেষ করছি এখানেই, দেখতে থাকুন সিএন।